আসসালামু আলাইকুম। আজকের উদ্দেশ্য ঢাকাস্থ বিনয়কারী পিকনিকের আয়োজনের উদ্দেশ্যে রওনা হলাম আমরা। আমরা একসাথে সবাই রওনা হয়েছি। রওনা হয়ে গেলাম আমরা। আমি আর রাসেল আসির, সাথে আছে রাজু, শাওন, তারেক, আল হাসান, ছোট ভাইরা আছে, সবাই মিলে একসাথে। উদ্দেশ্যটা আমাদের তো ওই একটাই, মিলন মেলা। রওনা হয়ে গেলাম বরিশালের পথ। বরিশালের এই রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা। ঢাকা যাচ্ছি মোটরসাইকেল চালাইয়া। চলছি পথে ওয়ান ওয়ে রোডে। ওয়ান ওয়ে রোডের একটাই সমস্যা, ওভারটেকিং করতে করতে মানে অপর সাইডের গাড়ি এমন অবস্থা করে দেয়, মানে মনে করে যে সব পুরো রাস্তাটাই তার। ওভারটেকিং করে আমারও জায়গা দেয় না, মানে আমি আমার রোড দিয়ে যাইতে পারি না, অপোজিট থেকে সে গাড়ি ঢুকাই দেয়। এই হচ্ছে ওয়ান ওয়ে রোডের সমস্যা। আসলে জোর দাবি ঢাকা টু বরিশালের টু ওয়ে রোড খুব দ্রুত চালু করা হোক। দিনের বেলা হলে ভিডিওটা আরও সুন্দরভাবে ফুটতো, রাতের বেলা তো অন্ধকার, তো লাইট থাকলে ভালো মতো সব কিছু দেখা যায়, লাইট না থাকলে ফুল অন্ধকার অন্ধকার। যেমন এই যে মার্কেট প্লেসগুলোতে একটু মোটামুটি বোঝা যায়। এই দেখেন সিরিয়াল একটা ট্রাক পুরো রাস্তাটাকে আটকাই রাখছে, দেখেন অন্ধকার, এখন আর ভিডিওতে কিছু আসে না। আমি কিন্তু চোখে সব কিছু ক্লিয়ার দেখছি, কিন্তু এই যে ভিডিওটা আপনাদেরকে ঠিকমতো দেখাইতে পারলাম না, এই দুঃখ। এই চলছে ফুল দমে গাড়ি, হাই স্পিড ফুললি। এই যে ওভারটেকিং চলতেছে, এই যে দেখেন একজন একজনের সাইডে চলে যেতেছে। আমি পিছনে আমাদের গাড়ি, এই যে ওভারটেক করতেছে, এখন আমাকেও মনে হয় ওভারটেক করে চলে যাবে, ফুস করে বাইরে চলে যাবে। আবার একটু ব্রেক, হালকা ব্রেক, ব্রেকের পর আবার স্টার্ট, রেডি। তো আমরা এখন সামনে সেই ভাঙ্গার আকর্ষণীয় রোডে যাব এবং আকর্ষণীয় একটা টার্ন নিব। এই হচ্ছে মানে খুবই চমৎকার একটা রোড। এখন আমরা এই টার্ন নিছি, এই তো ঘুরতেছি, স্পিড ফুল। এরপর সোজা আমরা এক্সপ্রেস হাইওয়ের দিকে, সোজা এক রোড। দেখেন তামসাটা, টু ওয়ে রোড, তারপরও জায়গা দিতেছে না। ওই জায়গা দিবি না, আমি বেরোই যাবো আমার মতো করে। চলতে চলতে চলে আসলাম এক্সপ্রেস হাইওয়ে টোল প্লাজায়। এখানে একটু সময় ওয়েট করতে হয়, কারণ গাড়ির যা স্পিড স্পিড যা ছিল সেই অনুপাতে এখন ঝিমঝিম করে, চালাইতে পারতেছি না। পুরো পথটা আমি একাই ড্রাইভ করছি। চলে যাচ্ছি এক্সপ্রেস হাইওয়েতে, ওয়ান ওয়ে, সরি ওয়ান ওয়ে না, টু ওয়ে রোড, যার সাইড দিয়ে সে যাচ্ছি। একটু দাঁড়াইছিলাম পথের মাঝখানে, ওরা পিছনে পড়ছে। এরপর শুরু হয়ে গেল সেই টান, উর্কিস্টান কুর্কিস্টান, ওর টান। অন্ধকারাচ্ছন্ন রোড, টু ওয়ে রোড, আমি চলছি আমার রোডে ফুল স্পিডে, যত পারছি ফুল পিক আপ টাইনে চলতেছি, একদম ফুললি। কারণ আমার টার্গেট হচ্ছে যে ট্রাকের পিছনে কিংবা বাসের পিছনে পড়লে পুরোপুরি ধুল উড়াইয়া চোখ মনে করেন যে আন্ধার বানাই ফেলেন। আমার টার্গেট আমার আগে উঠতে হবে। এই রাস্তার সৌন্দর্যটাই অনেক। এই যে ওভারটেক করছে, পেলাম না, ওভারটেকের খেলা চলতেছে, ফুস করে বাইরে গেছে। ওরে ধরতে হইব আমার, ওরে ধরতে হইব। কই গেল, কই গেল ওই? এই যে একজন প্রাইভেট কার মামার পড়ছে সামনে, সে তো ইরিক দিরিক চালাইতেছে, চোখে দেখতেছে সর্ষে ফুল। দিলাম, তারাও খাইয়ে দিলাম। ওভারটেকিং দিছি,
এখন হচ্ছে আমার সামনে যে গাড়িটা গেল ওরা কিন্তু আমি আর আর খুঁজে পাবো না। এই যে ওভারটেক করে দিলাম ওরাও। এখন তুই থাক পিছনে। সৌন্দর্য পুরো রোডটা যদি লাইট দেওয়া থাকতো আসলে আরও ভালো লাগতো, আরও সুন্দর লাগতো। ওভারটেকের খেলা চলতেছে, কারণ কারো পিছনে থাকা যাবে না। এর ভিতরে টপ স্পিড উঠে গেছে 112। আয় হায়, কামটা করছে কি, সবারই স্পিড 100+। পুরো রাস্তাটা জুড়েই চলছে ওভারটেকিংয়ের খেলা। হয়তো আমি কতক্ষণ সামনে যাচ্ছি, নাহলে আমি আবার পিছনে চলে যাচ্ছি, এই অবস্থা। খুব উপভোগ করলাম এই রোডটা, এবং সব মিলিয়ে একসাথে যাওয়ার মজাটাই আলাদা। আবারও চলতেছে ওভারটেকিংয়ের খেলা, কারণ ওই যে টার্গেট বললাম আগে উঠতে হবে। এক্সপ্রেস হাইওয়েতে ওঠার পর 80-র নিচে আর মিটার নামে নেয়, 80-র উপরে। মানে মিনিমাম ছিল আপনার 82-83, আর ম্যাক্সিমাম ছিল 107+। মানে টোটালি কোনো আর স্লো হওয়ার কোনো ওয়ে নাই। চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে। এই যে ওভারটেকিং করবো, পারলাম না, দিল ফুস করে টান, ওরে আর খুঁজে পাবো না, ও বাইরেই গেছে। মানে আমি একটু স্লো করছি, কারণ ওই যে আমার মিটার বেশি উঠে গেছে, তো ভয় লাগে যে সামনে আবার সার্জেন্ট টার্জেন্ট বাজে, পুলিশ যদি আটকাই দেয়, দিলাম ওরে ওভারটেক করে। এই তো চলতেছে, চলুক। আল্লাহর রহমতে আল্লাহ নামলে আমরা আল্লাহর নাম নিয়ে আমরা ভালোভাবেই পৌঁছাইতে পারছি। আল্লাহ তাআলা দরবার লাখ লাখ শুকরিয়া। অনেকটা পথ ড্রাইভ করছি, এখন একটু রেস্টের প্রয়োজন, ওদেরকেও খুঁজে নেওয়া প্রয়োজন। ও সবাই ওয়েট করতেছে, আইসে গেছে অলরেডি সবাই। একটু খাওয়া দাওয়া চললো, হালকা একটু চা, ডিম সব মিলাইয়া একটু বইসা রেস্ট টেস্ট করে আবার রওনা হলাম। পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি, এখন পদ্মা সেতু পার হব। সামনেই হচ্ছে টোল প্লাজা। মোটরসাইকেলের রুট তো আলাদা, সবাই তো জানেন, এই জন্য একটু চিপা দিয়ে ঢুকতে হয়। সবসময় অবহেলিত আমরা মোটরসাইকেল রাইডাররা, আমাদের তো আর দমাই রাখা যায় না, তারপরও তো আমরা চলি তাদের সাথে তাল মিলাইয়া। ওভারটেক তো কম করলাম না, অনেক বাস ট্রাক ম্যাক্সিমাম ওভারটেক করছি। এখন একটু ওয়েট করতেছি, ওরা আসতেছে পিছনে, ওদের তো স্টার্ট দিতে দিতে দেরি হয়ে গেছে, ওরা আসতেছে। এখন আমরা আবার রওনা হলাম। রওনা হওয়ার পর এখন টোল প্লাজা, টোল দিতে হবে।
লুকিং গ্লাস ঠিক করে নিলাম, পিছনের গাড়ি দেখতে হবে। এই তো টান আবার শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে, আস্তে না জোরে জোরে করে উঠে গেলাম পদ্মা সেতুতে। গাড়ি চলছে তার নিজ গতিতে, আর গতি দিচ্ছি আমি, গতি বাড়াচ্ছি আমি। গতি গাড়ির নিজেরই, কিন্তু গতি বাড়াই দিতেছি আমি। শুরু হলো ওভারটেকিংয়ের খেলা, একটার পর একটা ওভারটেক চলতেছে পদ্মা সেতুতে। আমি বাস ট্র্যাকের থেকেও কোনো অংশে কম ছিলাম না, আমিও সবাইকে ওভারটেক করে গেছি। দিনের পদ্মা সেতু আর রাতের পদ্মা সেতু এক আকাশ আর পাতাল ডিফারেন্স। ভিউটাই অন্যরকম। আসলে বাতাসের এত বাতাস ছিল যে বাতাসের কারণে ক্যামেরা নিচের দিকে নেমে গেছে, আমি আর খেয়াল করিনি। তারপর চলছে চলছে গাড়ি নিজের মতো। আমি পদ্মা সেতুর উপর দিয়ে চলতেছি, বাতাস বাড়ি মারতেছে, শোষো শোষো করে বাতাস।
দিনের হাইওয়ে যেমন তেমন, কিন্তু রাতের হাইওয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, অনেক ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। আস্তে আস্তে করে যাচ্ছি, ওভারটেকের সময় পাচ্ছি না। এরপর এই রাতেই চলে আসলাম ঢাকায়, যাইতে অনেক সময় লাগছে। তারপর সকালবেলা রওনা হলাম আসল গন্তব্যের উদ্দেশ্যে, আফতাবনগর, আমাদের পিকনিক স্পটে, মিলন মেলার স্পটে। দেখেন হাতের ডাইনে যাব, ওই যে ওইখান দিয়ে আমি ঢুকবো, কিন্তু আমার অনেকখানি পথ ঘুইরা তারপর আবার আসতে হচ্ছে। এটা ভালো, নিয়ম মাইনে চলা ভালো। সামনে আমার ইউটার্ন হবেই, ইউটার্ন দিয়ে ঘুইরা তারপর আবার আমার সেম স্পটে আসতে হবে। চলে আসলাম ইউটার্নে, ইউটার্ন কইরা নিচে নাইমা তারপর যাব আফতাবনগর। 2 মিনিটের পথ, 10 মিনিট ঘুইরা তারপর যাইতে হইতেছে। নিয়ম মানাই ভালো ভাই। আমি নিয়ম ভাঙিয়া মনে করেন যে রাস্তায় একটা দুর্ঘটনার শিকার কিংবা রাস্তার পরিবেশটা নষ্ট করার কোনো অধিকার আমার নাই। যাচ্ছি, নিয়ম মাইনে যাইতেছি। এখন আমরা বামে ঢুইকা এই আফতাবনগরের ভিতরে ঢুকে গেলাম। এখন সেই কাঙ্ক্ষিত স্থানের অপেক্ষা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, রোডটাও বেশ একটা ভালো না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পার হলাম, রামপুরা। একটু রং সাইডে গেছি, কারণ আছে, মানে ওই পাশের রোডে কাজ চলে, কতক্ষণ পর পর এই পাশে ওই পাশ করা লাগে, এই জন্য চিন্তা করছি এক সাইড দিয়েই যাই। কিন্তু যাওয়ার ফল দেখেন না কীভাবে চাপাই দিতেছে আমার। যাচ্ছি, একটু সকালবেলা নাস্তা করার জন্য ব্রেক দেওয়ার প্রয়োজন হয়, সামনে একটু ব্রেক দিব, একটু নাস্তা করতে হবে। কারণ ঘুম থেকে উঠা বাসায়, বন্ধুর বাসায় ছিলাম, বন্ধুর বোন নাস্তা করাইছে, এখন একটু চাটা খাইয়া তারপরে আসল উদ্দেশ্য যাব। চা খাওয়া শেষ, আবার রওনা হলাম। মোটামুটি এটাকে দ্বিতীয় গুলশান বলা যায়, মানে মোটামুটি যেভাবে প্রিপারেশন নিচ্ছে এই এলাকাটা গুলশানের মতো, ফুল সেফটি। আর তেমন এখন পর্যন্ত জনবহুল হয়নি এলাকায়, মাত্র বিল্ডিংগুলো উঠতেছে আস্তে আস্তে। একটা টাইমে হয়তো এই জায়গাটা অনেক অনেক জনসমুদ্র থাকবে, জনসমাগমে ভরপুর থাকবে। রাস্তাটাও খুব সুন্দর, রাস্তাটা ভালো, কিন্তু বালু ওঠে অনেক, বালু উইরে উইরা চোখের ভিতরে ঢুকে, অসহ্য লাগে। মাঝখানে কিছু কিছু এইরকম গাড়িওয়ালা ভাইদের সাথে দেখা হয়, হঠাৎ ব্রেক মারে, আর এমন ব্রেক মারে যে পিছন থেকে সরারও অনেক সময় জায়গা থাকে না। এই যে একজন ওই যে ঢুকে দাঁড়াই রয়েছে, উনি উনি আর রাস্তা খুঁজে পাইতেছে না। আর এই যে বিটগুলা খুব অনেক বেশি, স্পিড ব্রেকার অনেক বেশি, মানুষজন হাটের পিছনে গাড়ি আসতেছে না কি আসতেছে একটু খেয়ালও করে না, কিছু না, মানে সে যেন নিজের ভাবে হাঁটতেছে। আহা,
আহা কি শান্তি, মনে করে যে ওনার নিজের রোড। দেখবেন সামনে যাই আবার রাস্তা করতে হবে। এই যে বললাম না যে রাস্তার কাজ চলে, এই কারণে একবার এই পাশ একবার ও পাশ করতে, এই যে দেখছেন এখন মনে হয় আমার গাড়িই চলে না, ঘুরেই আবার টান দিতে পারে খুব জোরে, কিন্তু মানে এদের ড্রাইভিংটা এত ভালো। আর সব থেকে বড় কথা, এই রোডে সব কিন্তু নতুন ড্রাইভারগুলো এই প্রাইভেট কার চালায়, মানে গাড়ি চালানো শিখে। সাবধানতার সাথে সবাই গাড়ি চালাবেন। চলতে চলতে চলে আসলাম আমাদের সেই স্পটে, মিলন মেলার স্পটে। এখানে যেন পুরো ঢাকায় এক টুকরো বিনয় কাঠি। এমনও অনেক মানুষের সাথে দেখা হয়েছে যাদের সাথে গত 5 বছরও দেখা হয় না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। বিনয় কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশনও আসছে। এবার তার ক্রিকেট খেলাও চলতেছে, মানে সব দিক দিয়েই আনন্দ উল্লাস, মানে সব ধরনের আনন্দগুলোই হয়েছে। দুপুরে গেলাম আবার নামাজ পড়তে, খুব সুন্দর একটা মসজিদ আছে এখানে। নামাজের পর আইসা দেখি খাওয়া দাওয়া শুরু, মানে লোক তো বেশি, তাড়াতাড়ি তো খাইতে হবে। খাওয়া দাওয়া কইরা আবার অনেক অনুষ্ঠানের অনেক অংশ বাকি আছে এখনও। প্রতিমধ্যে এই যে অনেক ভাইদের সাথে দেখা হইলো, রাস্তায় দেখা হইলো, হঠাৎ করে এক বড় ভাইয়ের সাথে দেখা হইলো। আমি তো আশ্চর্য দেখে, ভাই এখানে কিভাবে আসলো, ভাইও আসছে, তাহলে তো আমি এতদিন না এসে বড় ভুল করছি। প্রতি বছরই আমাদের এই পিকনিক হয়, আসলে আসা উচিত ছিল। দেখেন খাওয়া দাওয়া চলতেছে, সবাই খাচ্ছে ভরপুর, ভরপেট খাচ্ছে। তনু হাই দিল, সবাই খাওয়া দাওয়ায় মগ্ন। খাওয়া দাওয়া চলতেছে, অনেক মানুষ, প্রায় এইভাবে চারবার বসা লাগছে। মানে চারবার বলতে মানে 4টা সার্কিট হয়েছে। সামনে আছে হচ্ছে বিনয় কাঠি, ঢাকাস্থ বিনয় কাঠির যে আপনার স্টেজ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে। মিলন মেলা ও বনভোজন 2025। বন্ধু আতিকের সাথে অনেক পরে দেখা হয়েছে, সবার শেষে আসছে। এরপর আনন্দ, এই যে নাচানাচি, সবাই মানে খুবই খুশি, সবাই যে যার মতো করে নাচতেছে। অনুষ্ঠানটা আসলেই খুবই মজার। বিনয় কাঠি, ঢাকাস্থ বিনয় কাঠি মিলন মেলা বনভোজন 2025, এক টুকরো বিনয় কাঠি ঢাকার বুকে।